আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে কি আমাদের শহরে তো নোংরা হতে হবে? আমি যে শহরের নোংরামি এবং রাজনীতির নোংরামি তো একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চট্টগ্রাম বোধহয় কুৎসিততম শহরে পরিণত হয়েছে। নদী এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এটা নদীর খেলা নয়, এটা তো যদির খেলা। স্বর্গবাসী হয়েছেন বলি আমি আর কি, আমাদেরকে দোজকে রেখে তারা গেছেন। আমি তো গদ্য লেখার লোক, কিন্তু মাঝে মাঝে একটু কবিতাও পড়তে পারি। ফারুকের পাশে বসলে মনে কবিতা আসে। ঢাকা শহরে এখন যারা আমরা বেঁচে আছি, আমার মনে হয় সারভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্যতনের উদ্বর্তন। আমরা যোগ্যতম, তাই তোমরা বেঁচে আছি। আর যারা মারা গেছেন, এই ঢাকাকে আমার একটা দোজক মনে হয়। তবে কি আমি কি ঢাকায় নাই? ঢাকার বিশ্বাস বিষাক্ত। ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে দূষিততম শহরদের মধ্যে, নিচের দিক থেকে প্রথম না হলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ। এইগুলো কি খুব আনন্দের খবর? তাহলে আমরা কি করতে পারি? এই যে লোকাল গভর্নেন্সের কথা বলছেন, ঢাকা শহরের নিয়ন্ত্রণের উপর আমাদের কি কোনো হাত আছে? এই যে ঢাকা শহরে যে নদী ছিল এতগুলো, সেগুলো যে কেটে ফেলেছি, আমাদের নাগরিকরা কি বলেছে? জনগণের যদি এখানে ন্যূনতম কর্তৃত্ব থাকতো, অথবা তাদের যদি জ্ঞান থাকতো। আপনি ধরেন মিরপুরে দেখেন, এখন যেখানে মিরপুরের পুলিশ ট্রেনিং একাডেমি হয়েছে, তার সামনে দেখেন বিরাট পুকুর। আমি একবার মাঝে মাঝে সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম, গোটা 2 বার গিয়েছি সারা জীবনে। আমি যদি আপনারা এত সুন্দর পুকুর খনন করলেন কিভাবে? একজন কানে কানে বলে এটা পুকুর নয়, এটা নদী ছিল, আমরা কেটে এইটুকু রক্ষা করেছি। ধানমন্ডিটাও তাই। এই যে আপনারা হাতির ঝিল বলছেন, এটাও কিন্তু তাই। এটা তো বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা অথবা ওইটাকে কি বলে তুরাগ যোগ্যরা নদী, এর সর্বত্র যে এখন হচ্ছে আমরা কি করছি, পয়সা কেটে 300 ফিট রাস্তার পাশে আবার পানির জলাশয় তৈরি করছি। নদী এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এটা নদীর খেলা নয়, এটা তো যদির খেলা। আমরা যে রাজনীতি করছি তা হচ্ছে এটা রাজনীতি। এই জন্য নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতির নিয়ন্ত্রণে। এই কারণে আমাদের এখানে গোটা বড় বড় আবাসিক এলাকা গড়ে উঠেছে। দেখেন, বনানী নয়, গুলশান নয়, বাড়িধারা নয়, সব জায়গাতে কোথাও একটা পাবলিক লাইব্রেরি শাখা পাবেন না। জনগণের একত্রিত হওয়ার কোনো জায়গা নেই। এই যে এখানেও এটা করেছে, এটা বলে 1978 সালে করেছে বলে জানলাম ফারুকের কাছে। আমি খুবই অলস লোক এবং কুড়ে ঘরে বাস করি। এই পিআইডিতে জীবনে আমি প্রথম আসলাম 67 বছর বয়সে। অথচ এটা তৈরি হয়েছে, আমি ঢাকায় ছাত্র তখন থেকে। কেন যেন এটা ভয় লাগে। এই জায়গা আপনাকে আমন্ত্রণ করে না, এখানে দুর্বৃত্তরা বসবাস করেছে। সেই জন্য আমি এখানে যে এই দুর্বৃত্তের ঘরে আসতে আমি ভয় পেতাম। বলতে গেলে নগর পরিকল্পনাবিদদের হাতে ছেড়ে দেওয়ার বিষয় নয়, এটা এত তুচ্ছ বিষয় নয়। আমরা এখানে থাকবো কতটুকু, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের পথ, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উদ্যান, তৃতীয় কথা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজ। ছেলেমেয়েরা আসবে কীভাবে? এমন একটা অপরিকল্পিত শহর আমি কল্পনা করতে পারি না। কারণ প্রাথমিক বিদ্যালয় হবে মহল্লা ভিত্তিক। ধানমন্ডির ধরেন 2 ব্লক 3 ব্লক বাড়ির পরে একটা ব্লক হবে স্কুলের জন্য। সেই পরিকল্পনা তারা করেনি। স্কুল একটা আমি উদাহরণস্বরূপ বলছি, কিন্তু বললেন না আমাকে কেউ ধর্মবিরোধী বলে গালি দেবেন না। আমি বলছি ঢাকা শহরে কিন্তু ঠিকই তারা মসজিদের জন্য জায়গা রক্ষা করেছেন, কারণ এই প্রয়োজন তাদের বোধ হয়েছে। এটা তারা অচেতন ছিলেন না। শুধু ধানমন্ডিতে দেখেন কতগুলি মসজিদ, আরও মসজিদ হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মসজিদের পাশে তারা একটা মক্তব্য করতে পারতেন, সেটা কিন্তু করেন নাই। এর মানে হচ্ছে মানুষ অর্থবিত্ত, প্রতিটা কড়া ক্রান্তি জমির যে দাম, সেটা থেকে তারা শহরে একটা জায়গাও তারা অনাবাদী রাখেন নাই। আবুল হোসেনের কবিতার কথা মনে পড়ে না? দুঃখের 1 ইঞ্চি জমি আমি আর অনাবাদী রাখবো না। আমার ঢাকা শহরে তার সম্পূর্ণ পালন করেছি। সারা দেশেই এটা হচ্ছে, কারণ ঢাকাকে উদাহরণ দিলাম। সেদিন আমার একজনের সাথে দেখা হলো। আমি মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে গিয়েছিলাম। হরগঙ্গা কলেজের নতুন অধ্যক্ষ একজন ভদ্র মহিলা, ওনার সাথে আমি কথা বললাম, যেহেতু ওনার নবীনবরণ উৎসবে গিয়েছিলাম। তা আমি জিজ্ঞেসলাম, ম্যাডাম আপনার বাড়ি কোথায়? নাজমুন নাহারের নাম। তো উনি বললেন যে আমার বাড়ি চুয়াডাঙ্গা। কিছুক্ষণ পরে বললেন যে আমার বাড়ি, দ্বিতীয়বারে ভুলে গেছেন, কুষ্টিয়া। বলে তখন কুষ্টিয়াতে ছিল, কিন্তু আমি পড়াশোনা করছি চট্টগ্রামে। মেট্রিক পাস করেছি চট্টগ্রামের এক বিদ্যালয় থেকে, ইন্টারমিডিয়েট ওরফে এইচএসসি পাস করেছি রাঙ্গামাটি থেকে, কারণ আমার বাবা সরকারি চাকরি ছিলেন। এখন উনি বলে কি চট্টগ্রাম শহরটা কত সুন্দর ছিল, এখন চট্টগ্রাম গেলে আমার চোখে পানি আসে, আমি চট্টগ্রামে যেতে চাই না। চট্টগ্রাম বোধহয় কুৎসিততম শহরে পরিণত হয়েছে। অথচ এটাকে দরকার ছিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হতে পারতো চট্টগ্রাম, যারা আছে পাহাড়, যার পাশে উঠলেই দেখা যায় সমুদ্র, কর্ণফুলী নদী। সেখানে এখন চোখের পানি ছাড়া কোনো পানি আসে না, নদীতে আর কোনো পানি নাই, সব আমার চোখে এসে হাজির হয়েছে। এইটা কি করে হতে পারে? এটা হতে পারে যখন দেশের প্রশাসন, শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ঔপনিবেশিকতার হাত থেকে তো মুক্তি পায় নাই। আমাদের রাজনৈতিক যে সংস্কার, যেটা সম্পূর্ণ ফ্যাসিবাদী হয়ে উঠেছে, এটা একদিনে হয় নাই। আমি এই বলে আপনাদের শেষ করি। আপনারা জানেন 19বিংশ শতাব্দীতে ফ্রান্স, পর্তুগাল, এমনকি ইতালি, প্রদেশে টর্চার, পাশবিক নির্যাতন বেআইনি ঘোষণা করেছিল। অর্থাৎ আর মানুষকে
টর্চার করা যাবে না। আগে এটা টর্চার আইনসঙ্গত ছিল, এটাকে বেআইনি ঘোষণা করেছে দাস প্রথার মতো। 1948 সালে জাতিসংঘ যখন মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গ্রহণ করে, সেখানে তারা বলল 5 নম্বর ধারাতে আছে যে টর্চার করা যাবে না। টর্চার আর 3টা শব্দ লিখেছে, ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট, এটা বেআইনি ঘোষণা করা হবে। গবেষকরা এখন বলছেন টর্চারের পরিমাণ বিংশ শতাব্দীতে বৃদ্ধি পেয়েছে। 19বিংশ শতাব্দীতে টর্চার কমে এসেছিল, সরকারগুলি এতই কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছিল যে তাদের আর টর্চার করার দরকার নাই, মানুষ সানন্দে তাদের ডিসিপ্লিন মেনে নিচ্ছে। কিন্তু বিংশ শতাব্দীতে এসে, বিশেষ করে প্রথম মহাযুদ্ধের পর থেকে আবার টর্চারের পরিমাণ এবং সংখ্যা সব দেশে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং আমাদের দেশগুলির মতো দেশে যেগুলি নতুন স্বাধীন হয়েছে। এর কারণ সম্পর্কে এক মনীষী বলছেন যে প্রধান কারণ হচ্ছে যুদ্ধবিগ্রহ বাড়ার ফলে মানুষকে ধরে বন্দিকে স্বীকারোক্তি আদায় করার জন্য সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী পিটিয়ে স্বীকারোক্তি আদায় করার নামে তাদের দৈহিক এবং মানসিক নির্যাতনের পরিমাণ বাড়িয়েছে। বাড়াতে মানে এমন হচ্ছে একটা হিপোক্রেসি জন্ম দিয়েছে। যেমন তালিবান যোদ্ধাদেরকে যাদেরকে আমেরিকা গ্রেপ্তার করে আফগানিস্তানে নির্যাতন করেছে, তাতে কুলায় নাই, তা প্রায় 600 যোদ্ধাকে তারা গুয়ান্তানামো বেতে নিয়ে গিয়েছিল। আবু গারাইবের কাহিনী আপনারা জানেন যে এখন দেখা যায় ব্রিটিশ সেনাবাহিনীও ইরাকে বন্দীদেরকে পাশবিক নির্যাতন করেছে, ফরাসিরা করেছে, সেরকম বহু উদাহরণ আছে। আমি কিন্তু একটা কথাই বলছি, এই যে 600 বন্দীকে, তালিবান বন্দীকে গুয়ান্তানামোতে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে গোটা 2 ডজন ছিল যারা নেতৃস্থানীয়, যাদের কাছে কিছু খবর পিটিয়ে বের করা গেলেও যেত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাকি 600 মধ্যে কেউ এই সমস্ত কিছু জানতো না, এগুলি সব সাধারণ লোককে ধরে নিয়ে গেছে এবং ওরাও কিছু বলেনি। তাহলে আমাদের দেশে এখন কারণটা বৃদ্ধি পেল কেন? বলা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পর অনেক নতুন দেশ সদ্য স্বাধীন হয়েছে। আফ্রিকাতে উগান্ডার মতো দেশ, যেখানে ইদি আমিন প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশে শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু তার আমলে যে অত্যাচার শুরু হয়েছে সেটা অস্বীকার করতে পারবেন না। পাশবিক নির্যাতন শুরু হয়েছে। রক্ষী বাহিনীর কথা এখন আর কেউ বলছেন না, এখন র্যাবের কথা বলছেন। কিন্তু মানুষের স্মৃতি এত দুর্বল কেন? ইতিহাসে এইভাবে হতে পারে না। আর প্রত্যেক বছর আগের বছরের তুলনায় পাশবিক নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। আমরা এখন অনেক নতুন শব্দ পেয়েছি, গুম, বন্দুকযুদ্ধ, ক্রস ফায়ার, যার বাংলা কি আমি করতে পারি নাই। এই হাজার হাজার মানুষকে এইভাবে নির্যাতনের শিকার করা হয়েছে। এটা কি জন্য হয়েছে? অনেকে বলছে এটা স্বাধীনতার বিষময় ফল, অর্থাৎ নতুন নতুন স্বাধীন দেশ বেড়েছে, সেই জন্য সারা পৃথিবীতে টর্চার বেড়ে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।